আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ঘুম থেকে উঠে সবাই ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে। সোহা নীলার সাথে সাথে সবাইকে খাবার সার্ভ করে দিতে থাকে। শান এসে বসতেই সোহা মুখে অতি মিষ্টি এক হাসি ফুটিয়ে শানের সামনে তার খাবার রাখে। শান ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে সোহার এই হাসি দেখে। সোহার অযথা হাসি দেখেই শান ধরে নেয় কোনো ঘাপলা আছে। সোহা আর নীলা সবাইকে খাবার সার্ভ করে নিচু নিচু জায়গায় বসে পড়ে। সোহা শানের পাশের চেয়ারটাতেই বসেছে। সোহা সিমিকে গ্লাসে জুস ঢেলে দিয়ে বলল, নাও আপু, সব খাবার খেয়ে আমাদের বাবুকে তোমার পেটেই বড় করো তাড়াতাড়ি। সোহার কথায় সবাই হেসে দেয়। সিমি ভ্রু কুঁচকে সোহার দিকে তাকাতেই সোহা দাঁত কেলায়। শান সোহার দিকে তাকিয়ে স্যান্ডউইচে কামড় বসায়। স্যান্ডউইচ খেতে খেতে এর স্বাদ বুঝে উঠতেই শান মুখে নিয়ে বসে থাকে। ঝালের মাত্রা এত যে চোখ মুখ তার লাল হয়ে যায় এক কামড় খেয়ে। শান ঘাপটি মেরে বসে থাকে, কি করবে বুঝতে পারছে না। শান লাল হয়ে যাওয়া চোখে সোহার দিকে তাকিয়ে দেখে সোহা শয়তানি মার্কা হাসি দিয়ে তাকিয়ে আছে। কান দিয়ে তার গরম ধোঁয়া বের হচ্ছে। ঝালে শান দ্রুত গ্লাসে জুস ঢেলে খায়, কিন্তু কোনো কাজ হয় না ঝালে। তার 12টা বাজার মতো অবস্থা। নীলা শানকে খেতে না দেখে বলল, শান, বসে আছো কেন? তোমার চোখ লাল হয়ে আছে কেন? শান বহু কষ্টে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, এমনি। আচ্ছা, আমার একটা কাজ আছে, আমি উপরে খেয়ে নিচ্ছি। কথা শেষ করে কেউ কিছু বলার আগেই শান ব্রেকফাস্টের প্লেট হাতে নিয়ে এক প্রকার দৌড়ে উপরে ছুটে যায়। সবাই একটু অবাক হয়, সোহা চিন্তায় পড়ে যায়। প্লেট নিয়ে গেল কেন আবার? শান তো একদমই ঝাল খেতে পারে না। সোহা উঠে চিন্তিত হয়ে বলে, আমি দেখে আসছি একটু। সোহা রুমে ঢোকার সাথে সাথে শানের হ্যাচকা টানে শানের বুকের উপর গিয়ে পড়ে। সোহা কিছু বোঝার আগেই শান সোহার অধৈর্যরা নিজের আয়ত্তে নিয়ে নেয়। ঝালে দিশেহারা হয়ে গিয়েছে বেচারা। সোহা ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে, কিন্তু শান তার বলিষ্ঠ হাত দিয়ে নিজের সাথে চেপে ধরে আরও। সোহার মিষ্টি ওষ্ঠদর শুষে ঝাল কমিয়ে নিতে ব্যস্ত। সোহাও শান্ত হয়ে যায়। শান ঝাল সহ্য করতে পারে না, কিন্তু সোহা রাগের বশে শানের সাথে দুষ্টুমি করতে গিয়ে ইচ্ছে করে শানের স্যান্ডউইচে কাঁচা মরিচ আর বোম্বাই মরিচ বেটে দিয়েছে। সোহার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তখন শান সোহার ঠোঁট ছেড়ে ঘাড়ে মুখ গুজে দেয়। সোহার গলায় কামড়ে ধরে। সোহা কিছু বলল না। কিছুক্ষণ পর শান সোহাকে ছেড়ে সোফায় বসে পড়ল, ধপ করে পড়ল। সোহা শানের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ মুখে লাল ভাবটা কমে গিয়েছে। সোহা প্লেটের দিকে তাকিয়ে দেখে প্লেট খালি। তার মানে শান পুরোটা স্যান্ডউইচ খেয়েছে। সোহার ঠোঁট জ্বলছে মারাত্মক। সোহা রাগ দেখিয়ে বলল, কি করলেন আপনি এটা? শান অগ্নি দৃষ্টিতে সোহার দিকে তাকিয়ে রেগে বলল, তুমি জানো আমি ঝাল সহ্য করতে পারি না, তাও তুমি পুরো স্যান্ডউইচ ঝাল দিয়ে বানিয়েছো কেন? তাই এটাই তোমার শাস্তি। ঝালও তুমি দিয়েছো, মিষ্টিও তুমিই দেবে। সোহার আগে ফুসতে ফুসতে বলে, এতই যখন ঝাল খেতে পারেন না, তখন একটু স্যান্ডউইচ খেতে বলেছে কে আপনাকে? শান বাঁকা হেসে বলল, তোমাকে কে বলেছে আমি পুরোটা স্যান্ডউইচ খেয়েছি? টমি যদি তোমার জান্না হতো, তোমার টমিকে ওই স্যান্ডউইচ খাইয়ে মেরে ফেলতাম আমি। সোহা চেঁচিয়ে বলল, আপনি বেশি বেশি করছেন। আপনি আবার আমার টমিকে নিয়ে কথা বলছেন। টমিকে মারার আপনি কে? শান চোখ মুখ শক্ত করে সোহার বরাবর এসে দাঁড়ালো। সোহা ভয় পেলেও বুঝতে দিল না। শান গম্ভীর গলায় বলল, কেন এমন উদ্ভট কাজ করেছো তুমি? অ্যান্সার মি। শানের বড় বড় ধমক শুনে সোহা এবার ফুপিয়ে কেঁদেই দিল। শান শক্ত চাহনি দিয়ে তাকিয়ে রয়েছে। সোহা কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যান না কেন? আমাদের বিয়ের 2 মাস হয়ে যাচ্ছে। কতদিন ধরে বলছি নিয়ে যেতে, কোথাও নিয়ে যান না আপনি।
শান এবার নরম হলো। সোহা কয়েকদিন ধরে বায়না করছে ঘুরতে যাবে, কিন্তু থানায় আজকাল নতুন নতুন কেসের ব্যস্ততায় কোথাও যেতে পারছে না। তার উপর অ্যাক্সিডেন্টের সময়ের কিছু পেন্ডিং ফাইল এখনও জমে রয়েছে। কেসের ব্যাপারে দৌড়োদৌড়ি করতে করতে সেগুলোও দেখা হয়নি। এর মাঝে ঘুরতে যাওয়া সম্ভব না। সোহাকে বোঝালেও সোহা ঘুরতে যাবেই যাবে। শান সোহার দুই গালে হাত রেখে চোখ মুছিয়ে বলল, তোমাকে বললাম তো আমার এখন ব্যস্ততা চলছে, কয়েকদিন পর তোমাকে ঘুরতে নিয়ে যাব। সোহা শানের হাত ছাড়া দিয়ে ফেলে কেঁদে কেঁদে বলল, আপনি সব সময় বলেন ব্যস্ত ব্যস্ত, আপনার ব্যস্ততা কখনোই শেষ হয় না। এখন ঘুরতে নিয়ে যেতে বলেছি, তাও আপনি ব্যস্ত। শান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আচ্ছা দেখছি আমি সময় বের করতে পারি কি না, ঠিক আছে। সোহা কান্না থামিয়ে শানকে শুধালো। সত্যি? শান আলতো হেসে চাই জানিয়ে সোহাকে জড়িয়ে ধরে। সোহা সুযোগ বুঝে শানের বুকে কামড় বসিয়ে দেয়। শান হেসে বলল, এই কামড়ে কিছু হবে না আমার। প্রতিদিন এমনি এমনি জিমে যাই নাকি? তোমার কামড়ে আমার কিছু হবে না। আমি কামড় দিয়ে দেখাবো আমার কামড়ের শক্তি। সোহা আঁতকে দূরে সরে গিয়ে বলে, এই না, লাগবে না আমার আপনার শক্তি দেখার। শান হা হা করে হেসে দেয়। সোহা মুখ ফুলিয়ে খালি প্লেট নিয়ে চলে যায় আবার খাবার আনতে। সোহাকে নামিয়ে দিয়ে শান থানার উদ্দেশ্যে চলে যায়। সোহা আর ইতি গল্প করতে করতে আসছিল, তখন অনয় এসে হাজির। বেচারা রুমাল দিয়ে নাক মুছে হু হ্যাঁ করতে থাকে। ইতি আর সোহা হেসে দেয় অনয়কে দেখে। ইতি হেসে বলল, কিরে, কি খেয়েছিস? এমন হু হ্যাঁ করছিস কেন? অনয় মাথা নাড়াতে নাড়াতে হা করে বলল, আরে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে পেয়ে ধরে ইচ্ছা মতো ফুচকা খাইয়েছে, মারাত্মক জাল দিয়ে। সোহা আর ইতি ফিক ফিক করে হেসে দেয়। সোহা ব্যাগ থেকে পানির বোতল বের করে অনয়ের হাতে দিয়ে বলল, নে পানি খা। অনয় পানির বোতল নিয়ে ঢক ঢক করে সব পানি খেয়ে ফেলল। পানি খেয়ে জান ফিরে পায়। নিঃশ্বাস ফেলে সোহার হাতে বোতল ধরিয়ে বলল, থ্যাঙ্কস বান্ধবী আমার। সোহা হেসে দেয়। তিনজন হাঁটতে হাঁটতে আসছিল। সোহা পানি খাবে বলে বোতল খুলছিল, কিন্তু অনয় এমনভাবে লাগিয়েছে যে সোহা খুলতে পারছে না। খোলার চেষ্টা করে কিন্তু পারে না। অদ্ভুতভাবে ইতির হাত সোহার কনুইয়ে গিয়ে লাগতেই বোতলটা হাত থেকে ফসকে সামনে গিয়ে পড়ে। সোহা চোখ বড় বড় করে ইতিকে ধমক দিয়ে বলল, দেখে হাঁটতে পারিস না? হাত পা ছড়িয়ে হাঁটছিস কেন? ইতি ক্ষেপে বলল, শাকচুনি, আমি ইচ্ছে করে দিয়েছি নাকি? হাত লেগে গিয়েছে আমার। এই যে দুই শালিক পাখি সিনিয়রদের সামনে দাঁড়িয়ে ঝগড়া করে যাচ্ছ, তোমার সাহস আসে বলতে হবে। তৃতীয় ব্যক্তির গলা শুনে সোহা আর ইতি দুজন সামনে তাকায়। ইতি আর অনয় দুজনের গলা শুকিয়ে যায়। সোহার কোনো এক্সপ্রেশন নেই, যেন চেনেই না ওদের। সিনিয়রদের টিমের মূল গুরু হচ্ছে হৃদয়। দাঁতকে চেলাপেলা তো রয়েছেই। সোহা ভ্রু কুচকে বলল, কারা আপনারা? আপনাদের সামনে ঝগড়া করতে সাহস থাকার কি আছে? আমি সবার সামনেই সবকিছু করতে পারি। হৃদয় কিছুটা থতমত খেয়ে গিয়েছে, তার চেহারা দেখে বোঝা গেল। আর ইতি অনয় চুপ করে দাঁড়িয়ে আছে। সোহা কি করবে একমাত্র সেই জানে। হৃদয় গলা ছেড়ে কড়া গলায় বলল, এই যে মেয়ে, বেশি কথা বলো। তুমি জানো না আমরা কে? আর কতদিন তো তোমাদের দেখিনি। কোন ইয়ারের স্টুডেন্ট তোমরা? সোহা মুখ বাঁকিয়ে বলল, আপনি আমাদের চেনেন না? ছি। হৃদয় বোকার মতো তাকিয়ে থাকে, সাথে তার চেলা পেলাও। ইতি আর অনয়ের পেট ফেটে হাসি আসলেও নিজেদের সামলে রাখে। হৃদয় আঙ্গুল দিয়ে কপাল ঘষে তার পেছনে ঘুরে সবার দিকে তাকিয়ে রেগে দাঁতে দাঁত চেপে বলল, ভার্সিটিতে স্পেশাল কেউ এসেছে, অথচ সেটা আমাকে জানানো হয়নি। ওদের তো পরে দেখে নিচ্ছি আমি। সোহা, ইতি, অনয় এতদিনে প্রত্যেককে দূর থেকে দেখে দেখে পরিচয় জেনে নিয়েছিল। তাদের মধ্যে লিমন নামের ছেলেটি মাথা নেড়ে বলল, না দোস্ত, ভার্সিটিতে তো তেমন কেউই তো আসেনি। আসলে তো সবাই খবর আমার কানে অনেক আগেই পৌঁছে দিত। সোহা গালে হাত দিয়ে অবাক হওয়ার ভান করে বলল, ওমা, ভার্সিটিতে কে আসে না আসে সব খবরই আপনার কানে পৌঁছে যায়।
এটা কিভাবে সম্ভব? তাহলে আমাদের চেনেন না আপনি? ছি ছি ছি, লজ্জার বিষয় এটা। তবে যাই বলুন না কেন, আপনাদের আমার ভালোই লাগছে। সবাই বোকা বোকা। ইতি আর অনয় মুখে মাস্ক পরে নেয়, সিনিয়রদের সামনে হাসতে পারবে, তাই মাস্কের নিচেই হাসা ভালো এবং দুশ্চিন্তা মুক্ত ব্যাপার। এদিকে হৃদয়ের মনে হচ্ছে তার মাথায় কেউ আগুন ধরিয়ে দিয়েছে। তার মান সম্মানে এভাবে পানি ঢেলে ধুইয়ে দিচ্ছে সামান্য মেয়েটা। তার নিজেরই লজ্জা লাগছে, ইচ্ছে করছে সবাইকে মাটিতে পুঁতে রেখে দিতে, কিন্তু আপাতত কয়েকদিনের জন্য তার হাত বাঁধা। এই কয়েকদিনে প্রচুর র্যাগিং করিয়েছে। তাদের এই র্যাগিংয়ের শিকার হয় এই ভার্সিটির আরেক ভিপির মেয়ে এবং তার বান্ধবীগণ। হৃদয়ের চেলাপেলার কেউই চিনত না, তাই এই ভুল করে বসেছে, যার কারণে কালকে তার বাবাকে ডাকে এবং তার বাবা সহ ভার্সিটির প্রিন্সিপাল ভিপি সহ কয়েকজন ওয়ার্নিং দেওয়া দিয়েছে। তাই আপাতত কয়েকদিন চুপই থাকতে হবে। হৃদয় তাতে দাঁত চেপে মুখে হাসি ঝুলিয়ে বলল, তোমার নাম কি আপু? কোন ইয়ারের স্টুডেন্ট তুমি? সোহা মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আর নাম সোহা। আমার বেস্ট ফ্রেন্ড ইতি আর ফ্রেন্ড তপু। হৃদয় মেকি হাসি ঝুলিয়ে বলল, তা তুমি কার মেয়ে হও? মানে তুমি ভার্সিটির কোনো টিচার বা প্রিন্সিপাল স্যার বা কারোর মেয়ে হও? সোহা বড়সড় হাসি দিয়ে বলল, না তো, কারোর কিছুই হয়নি। তবে ডক্টর ঈশান চৌধুরী, সামির চৌধুরী, শান চৌধুরী তিনজনই এই ইউনিভার্সিটির প্রাক্তন স্টুডেন্ট এবং প্রিন্সিপাল স্যারের অনেক প্রিয় স্টুডেন্ট তিনজন। আপনারা নিশ্চয়ই চেনেন তাদের। তাদেরই বাড়ির কেউ একজন আমি। বাকিটা পরে জেনে নেবেন একদিন। আমার সাথে কিছু করলে এই ইউনিভার্সিটি সহ আপনার উপর তাণ্ডব লীলা বসে যাবে। আচ্ছা, আজ যাই, ক্লাসের দেরি হচ্ছে। সোহা ইতি আর অনয়কে নিয়ে ফুরফুরে মুড়ে চলে গেল। হৃদয়ের পেছনে সবাই হাঁ করে তাকিয়ে থাকে সোহার যাওয়ার পথ চেয়ে। হৃদয়ের চেহারা দেখার মতো। এই মেয়ে এমন বায়োটা দিয়ে গিয়েছে যে তার হাত পা বাঁধা পড়ে গেল। হৃদয় চেঁচিয়ে ওঠে রাগে, পেছনে ঘুরে লিমন, মামুন, অবিদ, প্রমা, রিমি সবার উপর চেঁচিয়ে বলে ওঠে, কতবার বলছিলাম তোদের আমাদের ছাত্রলীগের নেতা হওয়ার সুযোগ দিতে। তোরা আমার বন্ধুর নামে কলঙ্ক। ছাত্রলীগের নেতা হলে হাত পা বেঁধে থাকতে হতো না। এই পিচ্চি মেয়ে, আমাকে সাবধান করে গিয়েছো? কত বড় সাহস মেয়ের! রিমি ফোরন কেটে বলে ওঠে, রিমি, চৌধুরী বাড়ির মেয়ে সাধারণ হবে ভাবছো কি করে? ওর থেকে দূরে থাকাই ভালো। তার উপর শান চৌধুরী এখনকার থানার বড় পোস্টের অফিসার। এই মেয়ের কিছু করলেই এমনি এমনি ছেড়ে দেবে না। হৃদয় রেগে রিমির দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। রিমির মুখ বন্ধ হয়ে যায়। রিমি ঢোক গেলে চুপ করে গেল। ক্লাসের জন্য ঘন্টা বাজতেই হৃদয় হনহনিয়ে ক্লাসের উদ্দেশ্যে চলে যায়। হৃদয় এই ভার্সিটির একজন ভিপির ছেলে, বাবা ব্যবসাও করে। হৃদয় মাস্টার্স পড়ছে। ক্লাসের টপ বয় হলেও ব্যবহারে চলাফেরায় প্রচণ্ড উচ্ছৃঙ্খল রয়েছে। মারামারি, র্যাগিং এসবেই পড়ে থাকে। ছাত্রলীগের নেতা হতে চায়, কিন্তু তার বাবা মার আপত্তি রয়েছে। বাবার হুমকি ধমকি শুনে বন্ধুরাও এখন সায় দেয় না তাকে সেসবে। হৃদয় আর রিমির বিয়ে পারিবারিকভাবেই ঠিক রয়েছে আগে থেকে। প্রত্যেকেই চৌধুরী বাড়ির সবাইকে চেনে। ঈশান, স্বামীর, শান তিনজনের মধ্যে প্রত্যেক বছরে নবীন বরণের সময় যে কোনো দুই ভাই উপস্থিত থাকে অনুষ্ঠানে। এক কথায় তারা রেগুলার স্পেশাল গেস্টের মধ্যেই পড়ে। তাদের এত ঘটা করে কেন ইনভাইট করা হয় কেউ জানে না। ক্লাস শেষ হলে সোহা, ইতি, অনয় তিনজনে হাসি মজা করতে করতে বাইরে বেরিয়ে আসে। অনয়ের সাথে ভালোই বন্ধুত্ব হয়েছে দুজনের। সোহা কথা বলতে বলতে শানকে জিপের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনের মাঝে ডুবে থাকতে দেখে। সোহা অবাক হয় শানকে দেখে। আজকে শানের আসার কথা ছিল না, তাই দেখে অবাক হলো। অনয় শানকে দেখতে পেয়ে সোহাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা সোহা শোন, চৌধুরী কি হয় তোর? সোহা থতমত খেয়ে অনয়ের দিকে দৃষ্টিপাত করে, অবাক স্বরে বলে, জানিস না কি হয়? অনয় মাথা নেড়ে না করল। সোহা ইতির দিকে তাকায় ভ্রু কুচকে। ইতি হাই তুলে বলল, তুই কিছু বলতে বলিসনি, তাই বলিনি এখনো। অনয় সোহাকে কনুই দিয়ে হালকা ধাক্কা দিয়ে বলল, বলবি তো নাকি? সোহা গলা ছেড়ে বলল, তাকে গিয়ে জিজ্ঞেস করে নে। অনয় বিব্রত গলায় বলল, কিছু মনে করবে না তো আবার? সোহা ঠেলে ঠুলে বলে,
না রে ভাই, তোকে চেনে, যা তুই। অনয় শার্টের কলার টলার ছেড়ে গেল, সাথে ইতি আর সোহাও আসে। অনয় গিয়ে শানকে উদ্দেশ্য করে বলে, হ্যালো ভাইয়া, কেমন আছেন? শান ফোন থেকে চোখ তুলে অনয়ের দিকে তাকালো। পেছনে ইতি আর সোহাকে দেখে অনয়ের দিকে আলতো হেসে তাকালো। সোজা হয়ে দাঁড়িয়ে চোখের সানগ্লাস খুলে মিহি হেসে বলল, হাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? অনয় ঢোক গিলে বলল। জি ভাই, ভালোই। আচ্ছা ভাই, একটা কোশ্চেন করতে পারি? শান সাই দিতেই অনয় বলল। সোহা আপনার কি হয়? শান ঠোঁট বাঁকিয়ে হেসে সোহার দিকে তাকালো। সোহা লজ্জা নিয়ে দাঁড়িয়ে আছে। শান অনয়ের দিকে তাকিয়ে দেখে বেচারা উত্তর শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। শান ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলল, আমার মেজ ভাবির ছোট বোন, মানে আমার বেয়াই। অনয় উত্তরে ও বলল। সোহা অবাক হয়ে তাকিয়ে থাকে। এতে মিটমিট করে হাসছে। রাগে দুঃখে সোহার চোখ টইটম্বুর হয়ে যায়, ফুপিয়ে কেঁদে দেবে এমন অবস্থা। শান্তা দেখে মুচকি হেসে আবারও অনয়কে উদ্দেশ্য করে বলল, উইথ শি ইজ মাই ওয়াইফ অ্যান্ড মাই লাইফ লাইন। অনয় হতবাক হয়ে তাকালো সোহার দিকে। সোহা কান্না থামিয়ে মুখ ফুলিয়ে তাকায়। অনয় একবার সোহা আর একবার শানের দিকে তাকায়। অনয় সোহাকে উদ্দেশ্য করে অবাক হয়ে বলল, তোর বিয়ে হয়ে গেছে? আমাকে বলিসনি এতদিন। সোহা দুঃখী দুঃখী ফেস করে বলল, সরি, আসলে আমি ভেবেছিলাম কয়েকদিনে ভার্সিটিতে আসিনি, তখন বোধহয় ইতি জানিয়েছে। অনয় রাগ নিয়ে ইতির দিকে তাকায়। ইতি বোকা হাসি দেয় বিনিময়ে। শান অনয়ের সাথে কথা বলতে থাকে। বেশ কিছুক্ষণ কথা বলে অনয় বিদায় নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। সাথে ইতিকেও নিয়ে যায়। আজ ইতিকে ড্রপ করে দেবে বলে। সোহা মুখ ফুলিয়ে গাড়িতে উঠে বসলে শানও এসে বসে। শান বাঁকা হেসে বলল, কেমন লাগলো বেয়াই শুনে? এটা প্রতিশোধ ছিল, বুঝলে? আমার বউ সকালে ঝাল স্যান্ডউইচ খাইয়েছো, সেটার জন্য ভেবেছিলাম বোন বলবো, কিন্তু আমি আবার এত পাষাণ নই, বউকে বোন বলতে পারিনি। সোহা রেগে শানের হাত ধরে কামড় বসিয়ে দেয়। যদিও বেশি জোরে দেয়নি, তাও শান ব্যথায় কুকড়ে চোখ পাকিয়ে বলে, রাক্ষস নাকি তুমি? আমার মতো ভালো মানুষকে খেয়ে ফেলবে তুমি? পরে কিন্তু আর এত ভালো জামাই পাবে না। সোহা রেগে চিৎকার করে শানের চুল ধরে টেনে দেয়। শান হেসে কুটি কুটি সোহার সাথে শয়তানি করতে করতে বাড়ি ফিরে আসে। সোহা রেগে ফায়ার হয়ে আছে আজ। বাড়িতে ঢুকতেই টমি দৌড়ে সোহার পায়ের কাছে এসে বসে। সোহা টমিকে কোলে তুলে উপরে চলে গেল। ড্রয়িং রুমে শাহনাজ বেগম, নীলা, সিমি, সালমা, তামিম গল্প করছিল। সবাই সোহার যাওয়ার দিকে তাকিয়ে শানের দিকে তাকায়। শাহনাজ বেগম জিজ্ঞেস করল, কি হয়েছে সোহা? শান মাথা চুলকে হেসে বলল, আবহাওয়া গরম করে ফেলেছি। শাহনাজ বেগম ভ্রু কুচকে বলল, কি করেছিস তুই? আর আজকে এই সময় বাড়িতে যে? শান উপরে যেতে যেতে বলল, কাজ শেষ করে চলে এলাম। তামিম, তোর মিষ্টি আপুর মাথায় একটু ঠান্ডা পানি দিয়ে যা, না হলে আমাকে পুড়িয়ে দেবে আগুন দিয়ে। সবাই শানের কথায় হেসে দেয়। সোহা ফ্রেশ হবে বলে তামিম কিছুক্ষণ পর গেল। গিয়ে দেখে সোহা টমিকে কোলে নিয়ে বিছানার মাঝখানে মুখ ছোট্ট করে বসে রয়েছে। বারান্দার গাছ থেকে ফুল ছিঁড়ে এনেছে, টমিকে সেগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছে। তামিম গিয়ে বেডে একপাশে বসে সোহাকে শুধালো, মিষ্টি আপু, তোমার মন খারাপ কেন? সোহা তামিমের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। অল্প সময় নীরব থেকে বলে ওঠে, ছাদে যাবে? তামিম মাথা নেড়ে বলল, হ্যাঁ, তুমি বললো অবশ্যই যাব, তবে ভাবি বলেছে ফ্রেশ হয়ে নিচে যেতে। তোমার আর ভাইয়ার খাবার দিয়েছে টেবিলে। সোহা বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বাইরে যেতে যেতে বলল। পরে খাবো। সোহা তামিমকে নিয়ে ছাদে গেল। ছাদটা ফুল গাছ দিয়ে সাজিয়ে দিয়েছে। কিছুক্ষণ ঘোরাফেরা করে তামিমের সাথে গল্পে মেতে ওঠে। রাতে সোহা টেবিলে বসে পড়ছে বললে ভুল হবে, ঝিম মেরে ধ্যান মগ্ন হয়ে বসে রয়েছে বলা যায়। সোহার পেটের সেই জায়গায় চিনচিন করে মারাত্মক ব্যথা করছে হঠাৎ করে। শানকে কিছু বলছেও না, দম দিয়ে বসে আছে। সোহা পড়া রেখে চুপচাপ থাকতে দেখে শান বুঝতে
পারছে না সোহা এত কি ভাবছে। শান উঠে গিয়ে সোহার পাশে দাঁড়ালো, গম্ভীর গলায় বলল। মুখ বন্ধ করে কি পড়ছো তুমি? সোহা চমকে শানের দিকে তাকালো, তারপর বইটা ঠাস করে বন্ধ করে দিল। শান রাগী গলায় বলল। বই বন্ধ করলে কেন তুমি? পড়তে বসো চুপচাপ। সোহা উঠে দাঁড়িয়ে শানকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে দাঁড়িয়ে থাকে। শান অবাক হলো সোহার এহেন কাণ্ডে। হলো কি মেয়েটার? একবার রাগছে তো একবার নিভছে। শান অনুভব করলো শার্ট ভিজে যাচ্ছে, তার মানে সোহা কাঁদছে। শান আদুরের স্বরে অস্থির গলায় বলল। সোহা, কাঁদছো কেন তুমি? কি হয়েছে? সোহা বউ আমার, কাঁদছো কেন? বকা দিয়েছি বলে? সোহা এবার টুকরে কেঁদে ওঠে। শান বিচলিত হলো। সোহার মুখ উঠিয়ে চোখ মুছিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? সোহা আবারও চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বলল। বাড়িতে যাব আমি, মা বাবার কাছে যাব আমি, এক্ষুনি নিয়ে চলুন আমাকে। শান হাঁপ ছেড়ে বলল। এই জন্যে কাঁদতে হয়? আমাকে বললেই তো নিয়ে যেতাম আমি। আগে কান্না বন্ধ করো, তারপর সব কথা হবে। সোহা আরো বেশি করে কাঁদতে থাকে। শান রাগী গলায় বলল। কান্না থামাতে বললাম তো, তুমি ফের কেঁদে যাচ্ছ। এবার কিন্তু তোমাকে নিয়ে যাব না আমি। সোহা চোখ মুছতে থাকে বারবার, একটু একটু করে কান্না থামিয়ে দেয়। শান সোহার দুই গালে হাত রেখে সোহার কপালে ঠোঁট ছুঁয়ে পড়ল। আগামী পরশু তোমাকে নিয়ে ঘুরতে যাব, আর তোমাকে বাড়িতেও নিয়ে যাব। আর কেঁদো না প্লিজ বউ। তোমার কান্না দেখলে আমার বুকে তোলপাড় শুরু হয়। নতুন কেস সলভ করে ফেলেছি, আর কিছু কাজ আছে, সেটা ইমন নিজের হাতে নিয়ে নিয়েছে, যাতে তোমাকে নিয়ে ঘুরতে যেতে পারি। কালকে শুধু পেন্ডিং ফাইলগুলোর কাজ দেখব, ঠিক আছে? সোহা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। শান মুচকি হেসে পড়ল। যাও এবার পড়তে বসো। সোহা মিনমিনের স্বরে পড়ল। হঠাৎ করে কোমরে ব্যথা করছে, আজ আমি ঘুমাবো। শান চিন্তিত হয়ে পড়ল। কোমরে ব্যথা করছে মানে? কোথায়? সোহা বলল। এই যেখানে ছুরি দিয়ে কেটেছিল। শান অস্থির গলায় বলল। এখানে ব্যথা করছে মানে? আমাকে আগে জানাওনি কেন? হঠাৎ ব্যথা করছে কেন? দাঁড়াও, মেডিসিন দিচ্ছি আমি। শান ফার্স্ট এইড বক্স এনে মেডিসিন দিল সোহাকে। সোহা সেটা খেতেই শান চিন্তিত হয়ে বলল। ব্যথা কমেছে নাকি ভাইয়াকে ডাকবো? সোহা বোকার মতো তাকিয়ে থেকে বলল। মাত্রই তো খেলাম, বুঝবো কি করে? শান শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে বলল। ও বুঝিনি। আচ্ছা আমি খাবার নিয়ে আসছি, তুমি বসে থাকো একটু। সোহা আটকে অনুরোধ করে বলল। আমি খাবো না কিছু, প্লিজ। শান আর কিচ্ছু বলল না। সোহাকে বিছানায় জায়গা করে দিতেই সোহা ঘুমিয়ে পড়ে। শান সোহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তার কাজ করতে থাকে। সোহা ঘুমিয়ে তলিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। মধ্যরাতে সোহার গা কাঁপিয়ে জ্বর এলো। সোহার গায়ের উত্তাপে ঘুম ভেঙে যায় শানের। সোহার গায়ে হাত দিতেই চমকে যায় শান। হঠাৎ সোহার এত জ্বরের কারণ বুঝে উঠতে পারল না। থার্মোমিটারে জ্বর মাপিয়ে দেখে জ্বর 103 ডিগ্রি। শান হতবাক হয়ে গেল। দ্রুত পায়ে ঈশানের রুমে গিয়ে নক করে। বেশ কিছুক্ষণ পর ঈশান দরজা খুলে দেয়। শানকে দেখে ঘুম উধাও হয়ে যায়। ঈশান অবাক হয়ে বলল। কিরে, এত অস্থির হয়ে আছিস কেন? কি হয়েছে? শান অস্থির গলায় বলল। ভাইয়া সোহার জ্বর উঠেছে, 103 ডিগ্রিতে চলে গিয়েছে। কি করব বুঝতে পারছি না। ঈশান চমকে ওঠে। শানকে নিয়ে দ্রুত সোহাকে দেখতে আসে আর নীলাকেও ডেকে নিয়ে এলো। নীলা সোহার মাথায় পানি ঢেলে দিতে থাকে। শান পুরো রুমে পায়চারি করতে থাকে। ঈশান সোহার চেক আপ করতে থাকে। এর মাঝে শান বলল। ভাইয়া সোহার নাকি আজকে পেটের সেলাইয়ের জায়গায় ব্যথা করছিল। আমি মেডিসিন খাইয়ে দিয়েছিলাম, কিন্তু জ্বর আসলো কেন বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে সেই ব্যথার কারণেই হঠাৎ জ্বর এসেছে। আমি মেডিসিন দিয়ে যাচ্ছি, খাইয়ে দিবি, আর সকালের মধ্যে যদি জ্বর না কমে তাহলে হসপিটালে নিয়ে যাবি। আমি সব রেডি রাখবো, কিছু টেস্ট করাবি। ঈশান চেক আপ শেষ করে বলল। শান সাই দিল। ঈশান মেডিসিন দিয়ে দেয়। নীলা সোহার মাথা মুছিয়ে দিয়ে সোহার খেয়াল রাখতে বলে চলে যায়। শান পানির বালতিটা ওয়াশরুমে রেখে এসে সোহার পাশে বসে। সোহাকে শোয়া থেকে উঠিয়ে নিচের বক্ষস্থলে আগলে নেয়। সোহাকে ঘুমের মাঝেই কয়েকবার ডেকে কোনো রকমের ঔষধ খাইয়ে দেয়।
শান সোহাকে আবার শুইয়ে দিতেই সোহা ছটফট করতে থাকে আর কাঁদতে থাকে। শান অবাক হয়ে সোহার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, সোহা, কাঁদছো কেন তুমি? বেশি খারাপ লাগছে? সোহা ফুপাতে ফুপাতে সাই দিয়ে বলল, আমি আপনার কাছে ঘুমাবো, ভালো লাগছে না আমার। শান নিজের আর সোহার দূরত্বের দিকে তাকালো। দুজনের মধ্যে দূরত্ব নেই বললেই চলে। শান সোহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বউ, তুমি আমার কাছে ঘুমিয়ে আছো, তুমি ঘুমাও, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। শানের কাছে আছে শুনে সোহা কিছুটা শান্ত হয়, কিন্তু কিছুক্ষণ পরেই আবার ঘুমের মাঝে শানের শার্টের কোণা খামচে ধরে টানতে থাকে আর কাঁদতে থাকে। শান সোহাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু পারে না দেখে অসহায় গলায় বলল, বউ, এমন করছো কেন? আগের বার একদম শান্ত ছিলে, এবার দেখি নাজেহাল অবস্থা তোমার। সোহা কাঁদতে কাঁদতে উঠে বসে। শান সোহার চোখ মুছিয়ে দিয়ে বলে, কাঁদছো কেন? বলো আমাকে, কিছু লাগবে তোমার? সোহা পানিতে জলজল চোখে তাকিয়ে কাতর গলায় বলল, আমার পেটে ব্যথা করছে, কমিয়ে দিন না। শান অশ্রুসিক্ত চাহনিতে তাকালো। সোহার এই যন্ত্রণায় কাতরানো দেখে নিজেরই কষ্ট হচ্ছে। এই ব্যথা কমানোর কোনো উপায় জানা থাকলে সে সারা জীবনের জন্য এই ব্যথা নিরাময় করে দিত। শানের ভাবনার মাঝেই সোহা শানের বুকে মাথা রেখে ধীরে ধীরে কান্না করিয়ে দেয়। আধভেজা অসুস্থ গলায় বাচ্চাদের মতো আবদার করে বলল, আমি এখানে ঘুমাবো। শান আলতো হাসল। সোহার কপালে চুমু দিয়ে সোহাকে নিজের বক্ষস্থলের মাঝে নিয়ে হেলান দিয়ে শুয়ে থাকে। সোহাকে ঠান্ডায় কাঁপতে দেখে ব্ল্যাঙ্কেট দিয়ে সোহাকে সহ নিজেকে মুড়িয়ে নেয়। সোহা শানের বুকে বিড়ালের বাচ্চার মতো ঘুমিয়ে থাকে। সকালের ঘুম থেকে উঠে দেখল সোহার জ্বর অনেকটাই কমেছে। ঘড়ির দিকে তাকাতেই শানের চোখ কপালে। থানায় যাওয়ার টাইম হয়ে গিয়েছে, অথচ সে এখনো বিছানা থেকেই নামেনি। শান সোহার দিকে তাকিয়ে দেখে সোহার এখনো গভীর ঘুমে আচ্ছন্ন, চোখে মুখে অসুস্থ ভাবটার জন্য চেহারাটা নেতিয়ে রয়েছে। শান নিঃশ্বাস দীর্ঘশ্বাস ফেলে সোহার কপালে গভীরতার সাথে ঠোঁট ছুঁয়ে দিয়ে দ্রুত বেড থেকে নেমে গেল। ফ্রেশ হয়ে ইউনিফর্ম পরেই দৌড়ে নিচে ছুটে গেল। নিচে এসেই দেখে টেবিল ফাঁকা, সবাই ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়েছে। শান গলা ছেড়ে হাঁক ডেকে বলতে থাকে, মা, ভাবি, সালমা, কে আছো? ব্রেকফাস্টটা দাও জলদি, আমার দেরি হয়ে গিয়েছে। শান চেয়ারে বসে গ্লাসে জুস ঢালতে ঢালতেই শাহানাজ বেগম রান্নাঘর থেকে খাবার নিয়ে উপস্থিত হন। শানের সামনে ব্রেকফাস্ট রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আমি এখনই উপরে খাবার নিয়ে যাচ্ছিলাম। নীলা আর ঈশান বলল সোহার জ্বর এসেছে। আমার চিন্তা হচ্ছিল এখন কেমন আছে মেয়েটা। শান তাড়াহুড়ো করে খেতে খেতে বলল, জ্বর রাতের থেকে অনেকটা কমেছে। আচ্ছা মা, সোহার খেয়াল রেখো, আমার দেরি হয়ে যাচ্ছে, আজ কাজ আছে তাই যেতেই হবে। শাহানাজ বেগম ধমক দিয়ে বলল, ধীরে সুস্থে খা, একদিন দেরি হলে কি কেউ তোকে খেয়ে ফেলবে? সুন্দর করে খেয়ে যা, গলায় আটকে গেলে তখন তো আরেক বিপদ হবে। শানের খাওয়া শেষ পর্যায়ে তাই খাওয়ার গতি কমিয়ে দেয়। খাওয়া শেষ হতেই শান বেরিয়ে গেল। রাতে ক্লান্ত শরীর নিয়ে রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকে শান। পুরো রুমে চোখ বুলিয়েও সোহাকে পেল না। নিচে নীলা আর সিমিকে জিজ্ঞেস করেছিল সোহার কথা। তারা বলেছে সোহা সন্ধ্যার পর থেকে শরীর খারাপ লাগায় রুমেই রয়েছে। শানের মনে হলো আগে ফ্রেশ হওয়া দরকার, তাই আলমারি থেকে শার্ট আর ট্রাউজার খুলে ওয়াশরুমে ঢুকলো। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসে। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে পুনরায় রুমে চোখ বুলিয়ে সোহাকে দেখতে পেল না। শান টাওয়ালটা সোফায় ফেলে অস্থির দৃষ্টিতে বারান্দার দিকে উদগ্রীব হয়। বারান্দায় পা রাখতেই শানের অস্থিরতা কমে গেল। সোহা নিষ্প্রাণ দৃষ্টিতে বসে বসে বাইরে তাকিয়ে রয়েছে। থাই গ্লাস খুলে রাখায় বাতাস মুক্তভাবে চলাফেরা করছে। বাতাসটা একটু বেশি সোহা গায়ে ওড়না পেঁচিয়ে বসে রয়েছে। শান ধীর পায়ে সোহার কাছে গিয়ে দাঁড়ালো। আলতো স্বরে সোহাকে ডাকলো, সোহা।
সোহা শান্তভাবেই ঘাড় ঘুরিয়ে তাকায় শানের দিকে। শানের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। শান অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সোহাকে আজ অন্য রকম লাগছে, হয়তো অসুস্থতার জন্য, তবে খুব সুন্দর লাগছে। শান সোহার হাত ধরে দাঁড় করিয়ে সোহাকে পেছন থেকে জড়িয়ে ধরে। সোহা পেছন দিকে ঘাড় ঘুরিয়ে শানের দিকে তাকিয়ে বলল, কখন এসছেন? শান সোহার চুলগুলো খুলে দিয়ে সোহার কোমরে নিচের হাত জোড়া রেখে সোহার চুলের মাঝে নিচের নাক ডুবিয়ে দিল। সোহা কেঁপে কেঁপে ওঠে শানের শীতল ছোঁয়ায়। শান চুলের ঘ্রাণ নিতে নিতে ঘোর লাগা কণ্ঠে বলতে থাকে, বউ, চুলে কি দাও বলো তো? এত সুন্দর ঘ্রাণ কেন তোমার চুলে? তোমার খোলা চুল যে আমাকে 3 হাত দূরে থেকেই ঘ্রাণে আকৃষ্ট করে ফেলে, বারবার তোমার কাছে টানে আমাকে। সোহা লজ্জায় লাল হয়ে যায়। শানের হাত ছোড়া কোমর থেকে ধীরে ধীরে সোহার পেটের উপর অবস্থান করতে থাকে। সোহার নিঃশ্বাস ওঠানামা করতে থাকে। শান সোহার কাঁধে ঠোঁট ছোঁয়াতেই সোহা কেঁপে ওঠে।